প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার মাধ্যমে আমাদের স্টেট বাজেট সেন্ট্রাল বাজেট থেকে যে সমস্ত স্কিম কভার করে না, সেই জায়গাতে গ্যাপ ফিলিং ফান্ড হিসাবে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় আমরা গ্যাপ ফিলিং ফান্ডও কিন্তু কাজ করছি। প্রতি বছর 20 লক্ষ টাকা করে আমরা 32টা গ্রাম পঞ্চায়েতকে দিচ্ছি, যেগুলি প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার সাথে যুক্ত হয়েছে। তো এগুলির উদ্দেশ্য কি, যাতে তাদেরকে আমরা ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল এজ সোশ্যালি তাদেরকে আমরা স্ট্রেংথেন করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি বলতে চাই, আমাদের মিডিয়া বন্ধুরা আছে নিশ্চয়ই, তারাও এটাকে হাইলাইট করবে। বিগত সময় বামপন্থীদের আমলে তো আমরা অনেক স্লোগান শুনেছি, মিছিল মিটিং এর কথা আমরা শুনেছি, লড়াই লড়াই লড়াই। প্র্যাকটিক্যালি তারা কি পেয়েছেন গ্রামের মানুষ, এটা তো আমাদের সামনেই রয়েছে। আমি বলছি আজকের দিনে তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছে, যারা ফিনান্সিয়ালি উইক, তাদের মধ্যে থেকে যদি কোনো গার্জিয়ান মনে করে, বা ধরুন সে ফর এক্সাম্পল এসসি কমিউনিটি থেকে বিলং করে কোনো একটা স্টুডেন্ট পড়াশোনাতে ভীষণ ভালো, সে তার মেধা আছে, কোয়ালিটি আছে, সে ডাক্তার হতে পারে, কিন্তু তার ফিনান্সিয়াল কন্ডিশন সেই রকম ভালো না যে তার গার্জিয়ান তাকে ডাক্তার পড়াতে পারে। আমি বলছি সেই সমস্ত পরিবারকে যে স্বপ্ন আপনি দেখুন, স্বপ্ন পূরণ করার দায়িত্ব এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নেবে। হাউ, লেট মি টেল ইউ। ধরুন একটা প্রাইভেট ইনস্টিটিউশনে কোনো একটা স্টুডেন্ট মেডিকেল পড়তে যাবে, এবারে তার মেডিকেল ফি যদি ধরুন 50 লাখ হয়, 50 লাখ টাকা হতে পারে, কোনো কোনো প্রাইভেট বেশিও লাগে আজকালকে আমরা যেটুকু শুনি, গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তো অনেক কম লাগে। প্রাইভেট ইনস্টিটিউশনে যদি কোনো এসসি কমিউনিটির ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, সেই এসসি স্টুডেন্টকে আমরা প্রতি বছর এমবিবিএস কোর্সের জন্য 4 লাখ টাকা করে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাকে প্রোভাইড করে, 4 লাখ পার ইয়ার। এবারে 5 বছরের যদি কোর্স হয়, তার মানে কি 20 লাখ টাকা আমরা দিচ্ছি। ইন এডিশন টু দ্যাট, তারা যে হোস্টেলে থাকে, হোস্টেল ফি বাবদ আরো 13,500 টাকা করে আমরা প্রোভাইড করছি। তার মানে আপনি 5 বছর হিসাব করে নিন, 13,500 পার ইয়ার। আপনার কি বলে 5 বছরে আমরা কত টাকা দিচ্ছি, তারপর 4 লাখ করে 5 বছর আমরা দিচ্ছি প্রতি বছর। এর বাইরে আমাদের স্টেট বাজেট থেকে আমরা আরেকটা স্কিম রেখেছি, ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা যেটা আমরা 1 লাখ টাকা যেটা দিচ্ছি, সেটাকে আমরা দুইটা ইনস্টলমেন্টে দেবো। ফার্স্ট ফেজে 50,000, সেকেন্ড ফেজে আরো 50,000। সো 1 লাখ টাকা আমরা দিচ্ছি সেখানে, ওইদিকে 20 লাখ 21 লাখ টাকা, প্রায় 22 থেকে 23 লাখ টাকা আমরা একটা এসসি কমিউনিটির ছেলে মেয়েকে শুধু ডাক্তারি পড়ার জন্য দিচ্ছি। তাহলে দেখুন প্রায় 60%-এরও বেশি কিন্তু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাকে সাহায্য করছে। তো বাকি গ্র্যান্ট একদম ফ্রি অফ কস্ট, এটা আমরা তাকে ডাইরেক্ট তাকে ফ্রি অফ কস্ট দিচ্ছি, সাহায্য করছি, অ্যাসিস্ট্যান্স। এবারে কেউ যদি বিডিএস পড়তে চায়, তার জন্য আলাদা। টোটাল আমাদের কাছে প্রায় ধরুন 43 প্রভিশনাল কোর্স রয়েছে, স্পেশাল কোর্স যেটা, তার মধ্যে বিডিএস রয়েছে, মাস্টার অফ ডেন্টাল সার্জারি, বিএইচএমএস, বিএমএস, ডক্টর অফ ফার্মাসি, এমটেক ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ ফার্মাসি, বিএসসি ফিশারি, অনেকগুলি কোর্স যেগুলি প্রফেশনাল কোর্সে পড়ে। আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়েরা আজকালকে টেট পরীক্ষা দেওয়ার জন্য বিএড করতে হয়, তাদেরকে বিএড করতে যায়। বিএড যদি কোনো স্টুডেন্ট পড়তে চায়, কি ফ্যাসিলিটি পাবে তারা? বিএড এর ক্ষেত্রে আমার ডিপার্টমেন্ট বলছে 37 নম্বর পয়েন্টে যেটা আমরা বলছি, যদি প্রাইভেট ইনস্টিটিউশন হয় তাহলে তাকে বছরে 60,000 টাকা করে আমরা দিচ্ছি, দ্যাট ইজ 2 বছরে 1,20,000 টাকা দিচ্ছি। এর বাইরে আবার আমাদের এই কি বলে হোস্টেল ফি বাবদ আরো 6,000 টাকা তাকে আমরা দিচ্ছি প্রতি বছর। তো এই যে ফ্যাসিলিটিগুলি, এগুলি আপনাদেরকে জানতে হবে। শুধু চাইনিজ বিচারধারা মাথায় নিয়ে ঘুরলে চলবে না। এই সরকার যেভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করছে এবং কতগুলি ফ্যাসিলিটি মানুষকে দিচ্ছে, এগুলি আমাদের জানতে হবে এবং এগুলিকে অ্যাপ্রিসিয়েটও করতে হবে। যারা দিশাহীন বাজেট বলে চলে গেছে বাইরে নিজের পার্টির মিটিং অ্যাটেন্ড করার জন্য, তাদেরকেও জানতে হবে তাদের এলাকাতে এসসি কমিউনিটির লোক থাকে, কারণ তাদেরকেও সেই ফ্যাসিলিটি দিতে হবে। এর বাইরে আরেকটা, যেমন নার্সিং করতে যায় অনেকে, বিএসসি নার্সিং বা অন্যান্য জিএনএম, এএনএম,
সেই ক্ষেত্রে আমরা বলছি যদি কেউ নার্সিং করে থাকে বছরে আমরা 80,000 টাকা করে ফ্যাসিলিটি দিচ্ছি এবং হোস্টেল ফি বাবদ আরো 9,500 টাকা। সিমিলারলি আবার ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সে পাবে। তো টোটাল 43 কোর্সের জন্য আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাকে দিচ্ছি, বাট উইথ সার্টেন কন্ডিশন। কন্ডিশন কি? ফার্স্ট তাকে এসসি সার্টিফিকেট তার থাকতে হবে। নাম্বার 2, তাদের বাৎসরিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে তাদের ফ্যামিলি। যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে আছে তারা সেই ফ্যাসিলিটি পাবে। আর থার্ড কন্ডিশন হচ্ছে কি, তাদেরকে এনএসপি পোর্টালের নাম ফিল আপ করতে হবে, নাম অন্তর্ভুক্ত করতে হবে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে ফর্ম ফিল আপ করলে সেই ফ্যাসিলিটি সে পেয়ে যাবে। এখানে কোনো অফলাইন সিস্টেম নেই, যে কেউ এনিবডি ক্যান পার্টিসিপেট অর enroll his name in the NSP portal. So এই সুযোগ সুবিধাগুলি আমাদের এই ডিপার্টমেন্টে রয়েছে। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি যদি একটা একটা করে বলতে চাই, এখানে অনেকগুলি স্কিম রয়েছে, অনেক সুবিধা রয়েছে যেগুলি আমাদের বাজেটে এই বছর অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এবার এই বছরের বাজেটে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার ক্ষেত্রে বা মহিলা সম্মানের ক্ষেত্রে যেভাবে তিনি ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছেন এবং সিগনিফিকেন্ট কতগুলি প্রপোজাল এখানে রেখেছেন, এটা সত্যি অ্যাপ্রিসিয়েবল। এবং যেভাবে মেয়েদের বিয়ে বাবদ, মেয়ে কন্যা সন্তান যদি জন্ম হয় কোন অন্তর্দয় পরিবারে, তার জন্য 50,000 টাকা রাখা হচ্ছে, 18 বছর পর তাকে 10 লাখ টাকা দেওয়া হবে ফ্যামিলি। তারপর যেমন ধরুন বিয়ে বাবদ আলাদা করে সাহায্য করা হচ্ছে। মেন্টালি যারা ডিসেবল, যাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলি, তাদের ভাতা 5,000 টাকা ইনক্রিজ করা হচ্ছে। এটা কিন্তু একটা সত্যি মানে ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্যের ইতিহাস। তো এগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো রাজ্যের মানুষের কল্যাণার্থে এভাবে গুরুত্বপূর্ণ এবং ইনোভেটিভ স্কিমগুলি নিয়ে আসার জন্য। মাননীয় সিনিয়র মেম্বার তো চলে যাচ্ছেন, উনি অনেক কিছু বলেছিলেন, আমি ভাবছিলাম এক দুইটা রিপ্লাই দেবো, হাউএভার আনফরচুনেট ফর মি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী সম্মানিত নরেন্দ্র মোদীজির বিষয়, তিনি বলছেন ভারতবর্ষে সূর্যের কিরণ যে জায়গাতে প্রথম পড়ে, অর্থাৎ নর্থ ইস্ট। আমরা জানি ভারতবর্ষে সূর্যের কিরণ আমাদের অরুণাচলে ফার্স্ট পড়ে কোনো একটা পার্টিকুলার জায়গায়, এটাকে তিনি ফার্স্ট বিলিজ বলছেন। আপনারা যেটাকে বলছেন লাস্ট, লুক ইস্ট পলিসি, আমাদের প্রাইম মিনিস্টার বলছেন নো, এটাকে চেঞ্জ করতে হবে এবং এটাকে অ্যাক্ট ইস্ট পলিসি তৈরি করতে হবে। এবং নর্থ ইস্টকে যেখানে পেছনে রাখা হয়েছে, উগ্রপন্থার জায়গা, নকশালিস্টের জায়গা, কমিউনিস্টের জায়গা বলে, মাওবাদীদের জায়গা বলে, আজ প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করার জন্য অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে যেভাবে তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করা যাবে না, ভারতবর্ষ ডেভেলপ করতে পারে না। এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন এবং তার রেজাল্ট আমাদের সামনে আছে। ভারতবর্ষের স্বাধীনতা 70 বছরেও আমাদের ত্রিপুরা রাজ্য ব্রডগেজ ট্রেন লাইন পায়নি, ভাইরাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2016 সাল থেকে আমরা দেখছি কিভাবে ব্রডগেজ ট্রেন লাইন এসছে। আজ অনেকগুলি রেল চলছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। আমার মনে আছে স্যার, 2018 সালে যখন আমি প্রথম বিধায়ক হই, আমার বাড়ি থেকে আগরতলা আসতে গিয়ে বাই রোডে যখন আমি আসতাম, কম করে হলেও 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতো। 5 থেকে 5.5 ঘন্টা আমার বাড়ি থেকে আগরতলা আসতে সময় লাগতো। আজকে উইদিন দ্য 7 ইয়ার্স আমি আজকের দিনে যখন বাড়ি থেকে বেরোই গাড়িতে করে আগরতলা আসতে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 ঘন্টা 20 মিনিটে আমি কিন্তু আগরতলা পৌঁছাতে পারি। এমন উন্নত ধরনের কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, এটা কল্পনার অতীত ছিল। এই যে ন্যাশনাল হাইওয়ে যে সমস্ত গ্রামের উপর দিয়ে গেছে, যে গ্রামগুলি কি একসময় এডিসি গ্রাম, মানে কি বলেন রিমোট এরিয়া হিসাবে কমিউনিস্ট পার্টি যেটাকে আখ্যায়িত করেছিল, যেখানে মানুষ যেত না, দিনের বেলা যেতে মানুষ ভয় করত, আজ সেই সমস্ত গ্রামের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে।
রাস্তার দুপাশে মানুষ দোকান খুলছেন, রেস্টুরেন্ট দিচ্ছেন, অনেকে বিজনেস এস্টাবলিশ করছেন। দিস ইজ কল প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট। এর বাইরে স্যার, আজ আপনারা দেখেছেন আজ যতগুলি স্কিম আমাদের রাজ্যে চালু রয়েছে, এখানে বাজেটের মধ্যে সবগুলি এক রয়েছে। আমি সবগুলি ডিসকাস করতে গেলে অনেক সময় লাগবে, আমি বক্তব্য শর্ট করে নিচ্ছি স্যার। এই যে কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বলুন, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা বলুন, শৌচালয়ের ব্যবস্থা বলুন, আয়ুষ্মান ভারত ফ্যাসিলিটি বলুন, গরিব কল্যাণ যোজনায় 5 কেজি করে চালের ব্যবস্থা বলুন। এখানে যারা বামপন্থীদের বন্ধু, বামগ্রেসের যারা বন্ধু, মার্ক্সবাদী কংগ্রেস পার্টির যারা বসে আছে, আমি তাদেরকে বলবো, বুকে হাত রেখে বলুন একটা স্কিম তাদের সময় ছিল। যারা আজ বলছেন বিজেপির আমলে, মোদিজির আমলে নাকি দিশাহারা হয়ে যাচ্ছে মানুষ, খাদ্য নেই, কাজ নেই, আমি বলছি একটা স্কিমের নাম বলুন যে স্কিম আপনাদের সময় লাগু ছিল ত্রিপুরাতে কিংবা বামপন্থাদের সময় ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বলছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে सबसे पहले हमारे माता और बहनों को सम्मान देना चाहिए, সবার আগে আমাদের মা বোনদের সম্মান দিতে হবে, এবং সেটাকে মাথায় রেখে এই যে স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে আজ 11 কোটিরও বেশি শৌচালয় নির্মাণ করা হয়েছে। আমরা যেটাকে শৌচালয় বলছি, প্রধানমন্ত্রী মোদীজি সেটাকে বলছেন ইজ্জত ঘর। ডিফারেন্সেসটা দেখো, ভিউ অফ হিজ পার্সপেকশন দেখো, কি বলছেন তিনি ইজ্জত করছেন। আমরা যেটাকে টয়লেট বলছি তিনি বলছেন সেটা ইজ্জত ঘর, অর্থাৎ যেখানে মহিলাদেরকে ইজ্জত প্রদান করা। একটা সময় ছিল কংগ্রেসের সময়ে, বামপন্থাদের সময়ে, যেখানে মহিলারা প্রাকৃতিক কাজ করার জন্য নদীর পাড়, চড়ার পার কিংবা সূর্যাস্তের আগে, সূর্যাস্তের পরে মানুষ খুঁজে বের করত। আজ মোদীজির নেতৃত্বে সারা রাজ্যে 11 কোটিরও বেশি স্বচ্ছ ভারত যোজনা শৌচালয় নির্মাণ হয়েছে। আমাদের রাজ্যে প্রায় 85%-এরও বেশি বাড়িতে সেগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। যেগুলি বাকি আছে রিসেন্টলি সেটাকে টার্গেট নেওয়া হচ্ছে প্রদানের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, এটা মানতে হবে গোপাল বাবু আপনাদের। কোথায় 52,025 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়, আর আজ এই 2018 থেকে আমাদের 25 সাল পর্যন্ত 4.5 লাখেরও বেশি গড় প্রোভাইড হয়ে গেছে অলরেডি। আরো 1.5 লাখ গড় পাইপলাইনে রয়েছে, অলরেডি প্রসেসে রয়েছে। এনএক্সআর ই নাম লিস্ট চলছে, এবং সেখানে পলিসি কি? পলিসি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। সবকা সাথ সবকা বিকাশ। কেউ কংগ্রেসকে, সিপিএম এগুলি বাছাই করা হবে না, যাচাই করা হবে না। কংগ্রেস পার্টি করে কংগ্রেসকে ভোট দেয়, তারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় পাচ্ছে। আজকে তারা যাদেরকে বন্ধু হিসাবে মানিয়ে একসাথে বসে, তাদের সময় কিন্তু কংগ্রেস পার্টির লোকেরা গড় পায়নি। এটা সাক্ষী তো আমরা আছি, গ্রামে গঞ্জে আমরা দেখেছি। যারা সিপিএম এর মিছিল মিটিং এ যায়নি তারা সেই সুবিধা পাওয়ার কোন অধিকার ছিল না। কিন্তু আজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তিনি বলছেন যে আমরা একাত্ম মানববাদের বিচারধারা নিয়ে কাজ করি। একাত্ম মানববাদের বিচারধারা কি? কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বুদ্ধ, কে জৈন, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, এগুলি বিচার করা হবে। বিচার করা হবে কি? তার আর্থিক অবস্থা। গ্রামের গরিব মানুষ যাদের বাড়িতে পাকা ঘর নেই তাদের সবাইকে পাকা ঘর দিতে হবে, এবং সে অনুযায়ী কিন্তু আজ কাজ চলছে। স্যার, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জি বলতেন, যাদের বিচারধারা নিয়ে আমরা কাজ করছি, তিনি বলতেন সমাজে গরিব মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা হচ্ছে আমাদের ভগবান। তাদের উন্নয়ন করা আমাদের প্রথম এবং প্রধান কাজ। তাদের উন্নয়ন করা আমাদের প্রথম এবং প্রধান কাজ। দেখুন, আজ যারা গ্রামের গরিব মানুষ রয়েছেন, আর্থিকভাবে দুর্বল, এই সমস্ত স্কিমগুলি তাদের জন্য প্রধানমন্ত্রী দিয়ে এসেছে। এগুলিকে স্বীকার করতে হবে। আমি জানি বামপন্থীদের কাছে ইস্যু নেই। দুর্ভাগ্যের বিষয়, এই বিধানসভাতে আমরা অনেকদিন যাবত আছি, বামপন্থীরা প্রত্যেক বিধানসভাতেই যখনই বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট সাবমিট করে তারা চিৎকার করে যে 3 দিনের অধিবেশন আমরা মানছি না, বাড়াতে হবে। 4 দিনের অধিবেশন মানবো না, বাড়াতে হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবছর হিস্ট্রি ক্রিয়েট করেছে। বাজেট সেশন 7 দিনের জন্য করেছে, কিন্তু দেখুন তাদের বলার কিছু নেই, পালিয়ে গেছে। বলার মতো কিছু নেই।
কিছু না কিছু অজুহাত দিয়ে পালিয়ে যাচ্ছে। আজকে আমরা খবর নিয়ে জানতে পারলাম তাদের নাকি পার্টির কোনো কনভেনশন আছে বাইরে বামপন্থীদের। কি মহোদয়, আপনি মনে হয় জানেন না, বাজেট সেশন আগে 1 মাস। পয়েন্ট অফ অর্ডার আগে বলুন না, পয়েন্ট অফ অর্ডার তো বললাম, বলেন। আর বলবো কি করে, লাইট আপনি স্পিকার মহোদয় মাননীয় এখানে ঠিক আছে, আমার যা বলবে চেয়ারম্যান সাহেব আমি আমার মাধ্যমে বলবেন, আপনারা সরাসরি মাধ্যমে বলছি। ঠিক আছে, যে এখানে বাজেট আগে 1 মাস হতো, মাননীয় মন্ত্রী 18 সালে এসেছেন, ভালো, কিন্তু দেখা গেছে 12th অ্যাসেম্বলিতে 43 দিন, এবার মাত্র 30 দিন। ঠিক আছে, এটা বলেছেন আপনি, প্রশ্ন করুন। 13 থেকে 18 পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, 2013 থেকে 18, না 13 থেকে 18, it is more than 130 according to, I can give you. ঠিক আছে, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে স্যার, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হচ্ছে যে দিনগুলি এখানে অ্যালোকেশন করা হয়েছে মেম্বারসদের জন্য, কেন তারা থাকবে না, এবং তারা তাদের বক্তব্য বলে যা খুশি বলে তারা বেরিয়ে যায়। রিপ্লাই শোনার মতো কিন্তু তাদের ধৈর্য নেই। এখানে সিনিয়র 2 জন মেম্বার আছে, আমাদের তো বলার আছে, রিপ্লাই তো নিশ্চয়ই আমাদের দিতে হবে না, কিন্তু দেখুন তারা বেরিয়ে গেছে, রিপ্লাই শুনতে চায় না। এর আগের বাজেটে আমরা দিতেছি, এর আগের সেশনে আমরা দিতেছি। হাওয়েভার স্যার, এই যে বর্তমান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে একটা দ্রুত গতিতে ডেভেলপমেন্ট চলছে, সেটাকে আমাদের মানতে হবে, এবং আরো কিভাবে আরো বেশি কাজ করা যায় সেগুলিকে আমাদের সামনে রেখে এগিয়ে যেতে হবে। আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটি আমাদের দেশে চালু হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত ফ্যাসিলিটি যে স্কিম, সেটা সব মানুষ পায়। এর মধ্যে প্রায় 4.5 লাখের মতো মানুষ আছে, ইনক্লুডিং গভর্নমেন্ট অফিসার এন্ড ইউ এন্ড মি, যারা এই স্কিমের সুবিধা পায়। যাতে 100% মানুষকে হেলথ ফ্যাসিলিটি প্রোভাইড করা যায়, এই কথাটা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার স্কিম আমাদের রাজ্যে চালু হয়েছে, এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে সবাইকে সেই ফ্যাসিলিটি কিন্তু প্রোভাইড করা হয়েছে। স্যার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব, আমি বক্তব্য শেষ করার আগে এখানে মাননীয় বিরোজিৎ বাবু নেই, ইসলাম উদ্দিন নেই, তারা তাদের বক্তব্যে, যেমন সেদিন বিরোজিৎ বাবু বলার চেষ্টা করেছিলেন যে বামপন্থীরা নাকি নাস্তিক, আমরা নাকি ধর্মান্ধ, আর তারা সেকুলার। খুব বেশি বলতে চাই না, তবে শুধু এইটুকু বলবো, 1893 সালে স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে গিয়ে সনাতন ধর্মকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করেছিলেন, তিনি তেমন কি বলেছিলেন যে সনাতন ধর্ম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে আখ্যায়িত? সবাই যখন বলছেন যে আমার ধর্ম শ্রেষ্ঠ, অন্যটা খারাপ, সবাই যখন এই কথা বলছে, তখন স্বামী বিবেকানন্দজি সেদিন সেই চিকাগো শহরে দাঁড়িয়ে বললেন, আয়ং নিজ পরবেতি গণনা লঘু চেত শাম উদার চরিতারাম তু বসুধৈব কুটুম্বকম। এটার মানে কি? এটার মানে হচ্ছে, যারা বলে আমার বিচারধারা, আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, বাকি সবগুলি খারাপ, যারা বলে আমি যেটা বলেছি সেটাই সঠিক, বাকি সব বেঠিক, আমারটা ন্যায় বাকি সব অন্যায়, এটা হচ্ছে লঘু চেতসাম, মানে ছোট মানসিকতার পরিচয়। উদার চরিতারাম তু বসুধৈব কুটুম্বকম, যাদের উদার মানসিকতা রাখে তারা বলে পুরো বিশ্ব এক পরিবার, এটাই হচ্ছে সনাতন বিচারধারা, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিচারধারা, এবং এই বিচারধারাকে সাথে রেখে আমরা কাজ করছি। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, আজ সেকুলারিজমের নামে যে তুষ্টিকরণের রাজনীতি এই দেশে চলছে, আপনি কল্পনাও করতে পারেন। তো এগুলি নিয়ে আমি বলতে চাই না বিস্তৃতভাবে, আমি শুধু এটুকু বলবো, আমরা ধর্মান্ধ নই,
আমরা স্বামী বিবেকানন্দের বিচারধারায় চলি, যে বিচারধারায় স্বামী বিবেকানন্দজি বলছেন আত্মানাং মুক্তার্তাং জগৎ হিতায়, অর্থাৎ নিজের কল্যাণের সাথে সাথে জগতের কল্যাণ, মানবের কল্যাণ, এই বিচারধারা নিয়ে আমরা কাজ করছি এবং এটাই আমাদের বিচারধারা। মাননীয় মন্ত্রী, তার জন্য শেষ করছি স্যার, কনক্লুড করছি। আমি তাই এটুকু বলতে চাই, তবে শুধু এইটুকু বলবো, যারা সেকুলারিজমের কথা বলে 1953 সালে লাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে আমার বক্তব্য শেষ করি। ওনারা বলেন আমরা ধর্মনিরপেক্ষ। ইতিহাস সাক্ষী আছে, 1953-তে ফ্রান্স থেকে একটা ডেলিগেশন এসেছিল ভারত। এই ডেলিগেশন পাঞ্জাব, চণ্ডীগড়, পন্ডিচেরি, আমাদের উত্তরপ্রদেশ, বেনারস, এরকম বিভিন্ন তারা রিলিজিয়াস সাইট, মনুমেন্টাল সাইট তারা ভিজিট করেছে, ভারতবর্ষের হেরিটেজ, কৃষ্টি, সংস্কৃতি দেখেছে। দেখে সেই ডেলিগেশন যখন দিলেন প্রাইম মিনিস্টার নেহরুর সাথে দেখা করলেন, নেহরুকে যখন তারা বললো ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, সিভিলাইজেশন সম্পর্কে, রিসিভিলাইজেশন সম্পর্কে, যে এত সুন্দর সিভিলাইজেশন ভারতের মন্দির এগুলি বা সনাতন বিচারধারা অনেক সুন্দর, জানেন স্যার নেহরু কি বলছিলেন তখন? নেহরু বলছিলেন, ইউ আর প্রেজিং দ্য সেম থিংস হোয়াট আই এম ট্রাইং টু ইরাডিকেট। জানেন কি স্যার? বলছেন আপনি এমন বিচারধারার প্রশংসা করছেন যে বিচারধারাকে আমি সমাপ্ত করতে চাইছি, ধ্বংস করতে চাইছি। এটার নাম হচ্ছে সেকুলারিজম। তো এটা আমার স্যার, ঠিক আছে আমি শেষ করছি, কিন্তু এটা কিন্তু আমাদের জানতে হবে বিশ্বব্যাপী যে চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের সাথে কিভাবে কংগ্রেস পার্টি, বামপন্থীরা যুক্ত, সেকুলারিজমের নামে কিভাবে বহু সংখ্যক জাতিকে অপমান করা যায়। স্যার বিশ্বাস করবেন, গতকালকে আরেক সেকুলার নেতা, সমাজবাদী পার্টির নেতা, সে বলছে হিন্দুরা দুর্গন্ধ পছন্দ করে এই জন্য গোশালা নির্মাণ করে। ক্যান ইউ ইমাজিন? হিন্দুরা দুর্গন্ধ পছন্দ করে এই জন্য গোশালা নির্মাণ করে। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে সেকুলারিজম। এগুলি আমাদেরকে জানতে হবে, ইতিহাসগুলি। সংবিধানের কথা বলছে, সংবিধান কিচ্ছু মানে না। সংবিধানে কোথাও লেখা নেই বেসড অন রিলিজিয়ন আপনি রিজার্ভেশন দেবেন। কর্ণাটকে অ্যাপিসমেন্ট পলিটিক্স এর জন্য 4% রিজার্ভেশন দিয়েছে বেসড অন রিলিজিয়ন। 4% কোটা মুসলিমের জন্য। কিসের জন্য? ওই পাবলিক কন্ট্রাক্ট কাজ দেওয়ার জন্য। সংবিধানে কোনো জায়গায় লেখা নেই বেসড অন রিলিজিয়ন আপনি রিজার্ভেশন দিতে পারেন। ডক্টর বি.আর. আম্বেদকরজি যেটা বলছেন যে আপনি রিজার্ভেশন দিতে পারবেন কাস্ট বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ধর্ম দেখে আপনি কোন রিজার্ভেশন দিতে পারবেন না। কিন্তু কংগ্রেস পরিচালিত কর্ণাটক রিজার্ভেশন দিয়েছে মুসলিমদের 4%। কিসের জন্য? অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য। বক্তব্য শেষ করার আগে একটা কোটেশন দিয়ে শেষ করি। আমরা যে বিচারধারা বিশ্বাস করি, আমি প্রথমে বলেছি সার্বে ভবন্তু সুখিনার বিচারধারা, এবং এই সরকারের নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার, প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে যে সরকার চলছে, আমার বিশ্বাস এই সরকার আগামী দিন রাজ্যের মানুষের কল্যাণে বহুবিধ কাজ করবে। একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করি। এখানে অনেকে বলেছেন দিশাহীন, বিজেপি শেষ করে দিচ্ছে, দেশ শেষ করছে। স্যার 1925 সালে সিপিএম পার্টি প্রতিষ্ঠা হয়। 1925 থেকে আজকে 2025, 100 বছরে সিপিএম এ কয়টা রাজ্যে ক্ষমতা আছে? 1925 সম্ভবত। ঠিক আছে, 20ও যদি হয়, 1920ও যদি হয়, 1920 থেকে 25, 105 বছরও বেশি সময় কয় রাজ্যের ক্ষমতায়? এক রাজ্য। 1885 সালে কংগ্রেস দলের প্রতিষ্ঠা, স্বাধীনতার প্রাক্কালে। 1885 থেকে 2025, এই 140-45 বছরে কংগ্রেস কয় রাজ্যের ক্ষমতায়? এগুলি আমাদের জানতে হবে। একটা স্যার স্ট্যাটিস্টিক্স দিয়ে স্যার 1 মিনিট শেষ করছি। সিপিএমরা যারা বলছে বিজেপি দিশাহীন বাজেট পেশ করেছে, দেশের মানুষ তাদের সম্পর্কে কিভাবে, এটা শুধু আমি বলে দিচ্ছি। রিসেন্টলি দিল্লিতে ইলেকশন হয়েছে, আপনারা জানেন। দিল্লির ইলেকশনে নোটা কত পার্সেন্ট ভোট পেয়েছে জানেন? নোটা ভোট পেয়েছে 0.57%। আমরা যদি ভোটের হিসাব দেখি তাহলে 53,738টা ভোট পেয়েছে নোটা দিল্লির ইলেকশন। সিপিআইএম কত পেয়েছে? সিপিআই পেয়েছে 0.02%, 1,595টি ভোট।
সিপিআইএম 0.01%, 824, টোটাল মিলে 2,000-2,500 সামথিং ভোট পেয়েছে দিল্লি ইলেকশন। আপনি মহারাষ্ট্রের ইলেকশন দেখুন, সিপিএম কত ভোট পেয়েছে। মহারাষ্ট্রে নটা পেয়েছে 0.72%, দ্যাট ইজ 4,61,886। মাননীয় একটু আরো মন্ত্রী মহাশয়রা আছেন, মাননীয় চিফ মিনিস্টারে, তারপরে ছাঁটাই প্রস্তাব করা শেষ করছি স্যার। সিপিআইএম পেয়েছে 2,22,000। তাহলে দেখুন নটার কিন্তু কম, এগুলি আমার কাছে অনেক কি আছে। লাস্ট বলবো স্যার, আমরা যে বিচারধারা বলছি 1980 সালের বিচারধারা, 1980 সালের 6 এপ্রিল আমাদের বিচারধারা প্রতিষ্ঠা হয়েছিল নরেন্দ্র মোদী দিনে, আমাদের ভারতীয় জনতা পার্টি। একটা বিশেষ এক ব্যক্তি বলেছিলেন, পাখি পুষেছিলাম উড়ে গেছে, পাখি পুষেছিলাম উড়ে গেছে, কাঠবিড়ালি পুষেছিলাম পালিয়ে গেছে। পাখি পুষেছিলাম উড়ে গেছে, কাঠবিড়ালি পুষেছিলাম পালিয়ে গেছে, বুদ্ধি করে একটা গাছ লাগালাম, কাঠবিড়ালি পাখি দুইটাই ফিরে এসেছে। কেন আমি কথাটা বললাম? এই যে 1980 সালের 6 এপ্রিল যে বিচারধারা প্রতিষ্ঠা হয়েছিল দেশে, এই যে বৃহৎ বৃক্ষ, এই বৃক্ষ রোপণের কারণে আজ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করেছে, এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদী যে নেতৃত্বে ভারতকে দিশা দেখাবে। সবাইকে ধন্যবাদ। তো আমি বাজেট অধিবেশনে শুধু এইটুকু বলবো, সবাই যাতে বাজেটকে সমর্থন করেন। এই কল্যাণমুখী বাজেটের জন্য পুনর্বার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।